প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বেশ একটা বিরতি গেল, অনেক দিন করা হয়নি এবং অনেক দর্শক এমনও আশঙ্কা করেছিলেন যে এই দর্শকের কথা এই অনুষ্ঠানটা কি বন্ধই হয়ে গেল কিনা। না, বন্ধ হয়নি। আমি যতটুকু বুঝি আপনাদের অনেক দর্শকের এটা খুব প্রিয় একটা অনুষ্ঠান। আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান বন্ধ করে দেব অতটা দুঃসাহস আমার নেই, কারণ আপনাদের সঙ্গে যে মত বিনিময়টা না, এটা আমি আসলে খুব এনজয় করি। আমি কিন্তু প্রায় প্রতিটা কমেন্টই পড়ার চেষ্টা করি। বিশেষ করে যে ধরুন কোনো একটা কন্টেন্ট আপ হলো, পরবর্তী কন্টেন্ট আপ হওয়ার আগ পর্যন্ত যে কমেন্টগুলো আসে আমি মোটামুটি সবগুলি পড়ি। আবার যখন পরবর্তী একটা কন্টেন্ট চলে আসে তখন ওটার কমেন্টে চলে যাই। কাজেই আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি রিয়েক্ট করি, রিয়াকশন দেই, আবার কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু ওখানে রিপ্লাইও দিই। যাই হোক, আমি এটা বন্ধ করছি না, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন শেষ পর্যন্ত চালিয়ে নিতে পারি। আসলে ব্যস্ততার কারণে পারি না অনেক সময়, তারপরেও চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আমি আজকে গতকালকে দুটো কন্টেন্টটা করব। আপনারা দেখেছেন নিশ্চয়ই, গতকালকে সকালে আমি একটা কন্টেন্ট করেছিলাম এবং আমি এখন থেকে চেষ্টা করব যে প্রতিদিন সকালে একটা করে কন্টেন্ট করার জন্য। এর মধ্যে কোনো দিন হয়তো দর্শকের কথা থাকবে, আবার কোনো দিন হয়তো একটা নর্মাল কন্টেন্ট থাকবে, আর রাতের যেটা করি রাত 10টা ওটা তো থাকবেই। তো গতকাল সকালে যে কন্টেন্ট আমি করেছিলাম সেটার শিরোনাম ছিল রাষ্ট্রপতি নির্বাচনে যে সিদ্ধান্ত নিল বিএনপি, এবং সেটা থাম্বনেইলে ছিল তারেক রহমানকে কোন দিকে ঠেলা হচ্ছে, আর সিদ্ধান্ত নেবেন একজন, এটাই গণতন্ত্র। একটু কৌতুক করেই বলেছিলাম এই কথাটা। তো এখন এটাতে আমি কি বলেছিলাম, যে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির যে স্থায়ী কমিটি আছে তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত দিয়েছে যে কাকে নির্বাচন করা হবে, মানে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেই সিদ্ধান্তটা তারা দলীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছেন। এবং সেটাকে আমি পছন্দ করিনি, এবং কেন করিনি সেটা আমার এই কন্টেন্টে আমি উল্লেখ করেছিলাম। যারা দেখেননি তারা আরেকবার দেখে নিতে পারেন। কিন্তু এই কন্টেন্টে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, এবং দু একটা ক্ষেত্রে আমিও কিছু মন্তব্য করছি। মতিন রানা তিনি লিখেছেন, সুধী মহাজনকে রাষ্ট্রপতি করবে বিএনপি, এত বোকা নয়। এর চাইতে তো শাহাবুদ্দিন নিরাপদ। সুধী মহাজনকে রাষ্ট্রপতি করা হলে 2 বছরের মধ্যে জামায়াত এনসিপি ক্ষমতায় আসবে। এই মন্তব্যটা এই কারণে এসেছে, ওখানে আমি এক জায়গায় বলেছিলাম যে কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার কথা বলা বলি করছে এবং তার জন্য দেন দরবার শুরু করেছে। সেই প্রসঙ্গে মতিন রানা সাহেবের এই মন্তব্য। রোমান হা তিনি লিখেছেন, বাংলাদেশে কোনো রাষ্ট্রপতির দরকার নাই। প্রহসনমূলক সাংবিধানিক পদ সৃষ্টি, যার পেছনে বছরে কোটি কোটি টাকা খরচ। ওনার কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু উনি মন্দ বলেননি, যে রাষ্ট্রপতির তো বেসিক্যালি কোনো কাজ নাই, যে লোকের কোনো কাজ নাই তার জন্য এত টাকা খরচ করে পদটা সৃষ্টি করা কেন। ন্যাশনাল অ্যাপারেলস ছদ্মনাম বোঝাই যাচ্ছে, তিনি লিখেছেন, আমিও ভাবছিলাম এইটা কেমন গণতন্ত্রের নমুনা, কিছু বললে গুপ্ত বলে কিনা এই ভয়ে বিএনপির সমর্থক হয়েও কিছু বললাম না। আমাদের পক্ষ হয়ে আপনি বলেছেন, ধন্যবাদ। মোরসালিন নূর লিখেছেন, ননসেন্স স্থায়ী কমিটি, এরা সবাই মিলে বলতে পারত আমরা 3-4 জনের নাম প্রস্তাব করছি, চূড়ান্ত সিদ্ধান্ত তারেক জিয়া নেবে। এটা হতো স্মার্ট পলিটিক্স। দেখুন, আপনার সঙ্গে কিন্তু আমি একভাবে একমত যে আসলে তারা কিছু একটা প্রস্তাবনা দিত, কিন্তু হয়তো বা দিয়েছেও, আমি জানি না। তো আমরা যতটুকু তারা ওখান থেকে বের হয়ে বলেছে আমরা তো ততটুকুই জেনেছি। আমার কেন যেন মনে হয় তারা হয়তো একটা প্রস্তাব দিতেও পারে, কিন্তু যদি দিয়ে থাকে সেটা আমাদের কাছে প্রকাশ করা উচিত ছিল। মোহাম্মদ উজ্জ্বল লিখেছেন, বিশ্লেষণটা কেমন হলো, তারেক জিয়ার বেলায় চাপিয়ে দেওয়া আর হাসিনার বেলায় উনি নিজে সিদ্ধান্ত নিতেন। আমি ধরে নিলাম আপনি প্রধানমন্ত্রীর খুব কাছের লোক। দেখেন উজ্জ্বল সাহেব, আপনাকে আমি বলি একটা জিনিস, এই যে আপনি বললেন না যে তারেক জিয়ার বেলায় চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি বলার চেষ্টা করেছি, ওনাকে চাপাই দেওয়া হয়েছে।
প্রধান আর হাসিনার বেলায় উনি নিজে সিদ্ধান্ত নিতেন। এই ডিফারেন্সটা কিন্তু আমি এভাবে করিনি। তারেক জিয়ার কাছে এই দায়িত্বটা এসেছে প্রথমবার, এবং ওনারা এটা জানিয়েছেন, ওনারা প্রেসের কাছে জানিয়েছেন, ওই কমিটির থেকে বের হয়ে এসে তারা জানিয়েছেন, তারা ওনাকে দিয়েছেন। কিন্তু হাসিনার উপর গত শাহাবুদ্দিন সাহেবকে যখন নাকি প্রেসিডেন্ট বানানো হয়, তখন কেউ তো জানতো না আগের দিন, এবং কোনো এরকম কোনো মিটিংও হয়নি, ওনাকে চাপিয়েও দেওয়া হয়নি, উনি কাউকে বলেননি কী পরামর্শ তোমরা আমাকে দাও, উনি নিজেই নিজ দায়িত্বে করেছেন। আর হাসিনাকে তো একবার দেখিনি, অনেকবার দেখেছি, অনেকবার দেখে দেখে কিন্তু মন্তব্যটা করেছি। আর তারেক রহমান তো মাত্র শুরু করলো। কাজেই তারেক রহমান এরকম কাছের লোক আমি, এটা আপনি বলতে পারেন বলে আপনি হয়তো এক ধরনের সান্ত্বনা পেতে পারেন, এক ধরনের আমোদ অনুভব করতে পারেন, কিন্তু ঘটনাটা সেরকম না। ওনার কাছের লোক অনেক আছে, অনেক সাংবাদিক ওনার কাছের লোক আছে। আমি তো ওনার সমালোচনা করেছি, তাই না? সমালোচনা করলে কাছের লোক কীভাবে হলো? যা হোক, কাছের লোক হলেও সমস্যা নাই, দূরের লোক হলেও সমস্যা নাই, আমার কাজটা আমি করে যাবো, আপনি যেভাবে দেখেন। আতিকুর রহমান লিখেছেন, বাকশালের গঠনতন্ত্র এমন ছিল, সকল সিদ্ধান্ত নেবেন দলের প্রধান। কি সুন্দর মস্তিষ্কহীন হ্যাডমওয়ালা নেতারা। সর্বোপরি মাসুদ কামাল ভাই ধন্যবাদ আঘাতটা সঠিক পয়েন্টে করার জন্য। রফিকুল ইসলাম লিখেছেন, হয়তো কমিটিতে সিদ্ধান্ত ৩-৪ জনের নাম এসেছে, তার মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে হয়তো অনুরোধ করা হয়েছে। এটা আমার আনুমানিক কথা। হ্যাঁ, দেখেন রফিক সাহেব, আপনি 3টা সেন্টেন্স লিখেছেন। প্রথম সেন্টেন্সে বলেছেন হয়তো কমিটিতে ৩-৪ জনের নাম, দ্বিতীয় সেন্টেন্সে লিখেছেন হয়তো প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, তৃতীয় সেন্টেন্স লিখেছেন এটা আমার আনুমানিক কথা। মানে আপনি 3টার কোনোটাই কিন্তু কনফার্ম না, আমিও কনফার্ম না, হয়তো এরকম হতেও পারে, হলে ভালো। কিন্তু আমার বক্তব্য হলো কি, যদি এরকম হয়েও থাকে সেটা তো আমরা জানি না, ওনারা আমাদের জানালেই পারতেন। কারণ আমাদেরও কিন্তু জানার দরকার আছে, কারণ জানার দরকার আছে, এই জানার উপরে কিন্তু আমরা ওনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিই। কাজেই এই হয়তোকে আমরা কতটুকু ধরবো আমি বুঝতে পারছি না। আর এরপরে যে মন্তব্যগুলি পড়ব সেগুলি এসেছে গতকাল রাতের কন্টেন্ট থেকে। গতকাল রাতের কন্টেন্টটা মূলত ছিল জামাতে ইসলামকে নিয়ে। এই জামাতে ইসলামের ইদানিং তাদের বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যা নাকি দেখে আমরা হতাশ হচ্ছি, যে একটা পলিটিক্যাল পার্টি, যে পার্টি নাকি সৎ লোকের শাসনের কথা বলে, তাদের মধ্যে এইগুলি কী দেখছি আমরা, এটা দেখে আমরা হতাশ হচ্ছি। সেটার উপর এবারে কিছু মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মোখলেসুর রহমান লিখেছেন, মাসুদ ভাই, জামায়াত এখন যা করছে এটাই জামায়াতের আসল চরিত্র। উইন 8900 লিখেছেন, হাফ ক্ষমতা পেয়ে যে পরিস্থিতি ভাই, এরা ফুল ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি যে কি হবে তার কিছুটা নমুনা দেখা যাচ্ছে। মোহাম্মদ খাদেম আলী লিখেছেন, যার যার চরিত্র তা একদিন না একদিন প্রকাশ পাবেই। যেমন এগুলো নিয়ে আমি কী মন্তব্য করবো, এটা তো আপনি বুঝতেই পারছেন। শাহনাজ আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, এই জন্যই আপনাকে এত ভালো লাগে, এত সুন্দর করে বিশ্লেষণ করেন, মুগ্ধ হয়ে শোনা ছাড়া উপায় নাই। আপনার সৎ সাহসী মানসিকতা দেখে আমি অনেক মুগ্ধ হই, আপনার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়। আমি কিন্তু টকশো পছন্দ করতাম না, তবে আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহনাজ আক্তার, আপনি আমার প্রশংসা করেছেন, ভালো লাগলো। আব্দুল কাদের সিদ্দিক অপু, তিনি লিখেছেন, শরিয়া আইন অনুযায়ী এদের কি বিচার হওয়া উচিত? হ্যাঁ অপু সাহেব, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু কারণ ওনারা কিন্তু শরিয়া আইনের কথাই বলেন। এখন আমাদের জানতে হবে শরিয়া আইনে এই সমস্ত কর্মকাণ্ডের আদৌ কোনো বিচার আছে কিনা, থাকলে সেটা কি বিচার হবে। তবে এই বিচার সম্পর্কে, এই অপরাধ সম্পর্কে, এই পাপ সম্পর্কে আরেকজন কমেন্ট করেছেন, একটু পরে সেটা আমরা পাবো, সেটাও আপনারা শুনবেন। জাফর আহমেদ শিকদার লিখেছেন, জামাত শিবির আগে গুপ্ত ছিল, কে কোন পদে কেউ জানতো না, তাই সাংবাদিকরা আগের অপকর্মে দলের পরিচয় লিখতে পারতো না, এখন প্রকাশ্যে আসায় দলীয় পরিচয় পাওয়া যাচ্ছে।
এই জাফর আহমেদ সিকদার সাহেব কিন্তু একদম ভুল বলেননি, আমারও তাই মনে হয়। কিন্তু কারণ আগে তো যারা করতো তারা হয়তো আওয়ামী লীগের ছত্রছায়া ছিল অথবা অন্য কোনো জায়গায় ছিল, আমরা তো জানতে পারতাম না। তখন আমরা ওই দলের বদনামটা করতাম, ওই দলের সমালোচনা করতাম। কিন্তু এখন যেহেতু প্রকাশ্যে চলে এসেছে, কিন্তু প্রকাশ্যে আসার ফলে তাদের স্বভাব তো আর চেঞ্জ হয় নাই, যে কারণে এখন আমরা জানতে পারছি। MCR-20 লিখেছেন, ভালো বিষয় সিলেক্ট করেছেন, একেবারে সময় উপযোগী। জামাত যাই করুক আল্লাহ তাদের মাফ করে দিবেন। সবাই জামাতের পিছনে লেগেছে। ইসলাম মুমিনদের পাপ গোপন রাখতে বলেছে, কেউ সেটা মানছে না। মানে এটা পড়লে পর দর্শকরা নিশ্চয়ই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন উনি আসলে কী বলতে চেয়েছেন। এটা কি ব্যঙ্গ করে বলা হচ্ছে নাকি সিরিয়াসলি বলা হচ্ছে, এটা নিয়ে অনেকের মধ্যে হয়তো একটা কনফিউশন থাকতে পারে। আমার মনে কিন্তু নাই, কিন্তু এটা আসলে কি আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে ইসলাম মুমিনদের পাপ গোপন রাখতে বলেছে, এই ধরনের পাপ গোপন রাখতে বলেছে। যাই হোক, সেটা আপনারা ভাবুন। এরপরে লিখেছেন সাখাওয়াত। সাখাওয়াত যে বলেছিলাম যে পাপের শরিয়া আইনে বিচার হবে কিনা, সাখাওয়াত লিখেছেন 12 রাকাত তো নফল নামাজ পড়লে নাকি আকাম করার সব গুনাহ মাফ করে দেয়, ফতোয়া দিয়ে সব হালাল করে নেয়। এই যে কথাটা লিখেছেন উনি, এটাও আমি জানি না, হয়তো ব্যঙ্গ হতে পারে, বাট আমি এরকম কখনো শুনিনি। এরকম কেউ করে কিনা সেটাও আমি বলতে পারবো না। এখন উনি যখন লিখেছেন হয়তো উনি জানেন, অথবা হয়তো উনি কোথাও শুনেছেন, অথবা হয়তো ওনাকে জামাতের অথবা এই ধরনের যারা আছেন তারা হয়তো বলেছেন যে এটা করলে পরে সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আমার জানা মতে এরকম হওয়ার কোনোই কারণ নাই, এবং এ ধরনের কোনো রীতি নিয়ম বা ফতোয়া আছে বলে আমার জানা নাই। সামিউর রহমান লিখেছেন, মাসুদ ভাই সব সময়ই এমন, আমি খুব ছোটবেলাতেই মাদ্রাসার বন্ধু বান্ধবদের কাছে বহু কাহিনী শুনেছি, কিন্তু বিশ্বাস করতাম না। এখন বেশি প্রমাণসহ প্রকাশ হচ্ছে 2 কারণে। 1 নম্বর কারণ সোশ্যাল মিডিয়ার কল্যাণে, 2 নম্বর কারণ ক্ষমতার কাছাকাছি আসার পর লজ্জা একটু কমে গেছে। হতে পারে, আমি এটা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আইনাল হক লিখেছেন, আপনি যত জামাতকে নিয়ে সমালোচনা করবেন জামাতের জনপ্রিয়তা তত আরও বাড়বে। এই যে কথাটা আইনাল হক সাহেব বলছেন না, আমি আপনার সঙ্গে ভাই একমত না, একদমই একমত না। কারণ আমি যদি সমালোচনাটা তথ্যের উপর ভিত্তি করে করি তাহলে জামাতের জনপ্রিয়তা বাড়বে কেন? আমি যে কথাটা বলছি সেটা যদি ঘটনা সত্য হয় জামাতের জনপ্রিয়তা বাড়বে কেন? ধরা যাক আপনার কিশোর সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, সেখানে সে কোনোভাবে এই ধরনের বলৎকারের শিকার হলো। আপনি হয়তো মাদ্রাসা যখন দিয়েছিলেন তখন তো মাদ্রাসার শিক্ষাটার প্রতি আপনার একটা ভালোবাসা ছিল। মাদ্রাসার শিক্ষার জন্য ওখানে যে সমস্ত হুজুররা থাকেন, যে সমস্ত টিচাররা থাকেন, তাদের উপর আপনার একটা শ্রদ্ধা ছিল। এখন যদি ওই লোকটা আপনার শিশুকে, আপনার সন্তানকে বলৎকার করে, ওই টিচারের উপরে আপনার শ্রদ্ধা কি থাকবে? আপনি বলেন থাকবে ভাই? যদি না থাকে তাহলে আমি যখন কোনো একটা সমালোচনা করছি এবং সেখানে আমি তথ্য প্রমাণ দিয়ে দিচ্ছি, সেটা শোনার পর তাদের জনপ্রিয়তা বাড়বে কেন? আমি কিন্তু এটা বুঝি না। আপনি মানুষকে এত বোকা মনে করেন কেন? এখন আপনি নিজেই সমস্ত আপনার কাছে কি মনে হয় যে ভালো হচ্ছে, তাদের জনপ্রিয়তা বাড়তেছে? এত অন্ধ হয়েন না, কোনো দলের প্রতি অন্ধ হয়েন না ভাই। যে কোনো দল হোক, সেটা জামাত হতে হবে তা বলছি না, অন্ধ হয়েন না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে বিচার করার চেষ্টা করেন, তারপরে সিদ্ধান্ত নেন যে কে ভালো কে মন্দ। এই মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ হাফিজ উদ্দিন। তিনি লিখেছেন, এটি শেষ মন্তব্য, আমার মতো যারা 71 সরাসরি দেখিনি তারা এখন 71-এর ট্রায়াল দেখছি। বুঝতে পারছি তারা 71-এ আমাদের নারীদের উপর কীরকম অত্যাচার চালিয়েছিল। কিছুদিন আগে এক নেতা তো বলেই দিয়েছিলেন পরাজিত পক্ষের সম্পদ ও স্ত্রী মেয়েরা গনিমতের মাল, তাদের উপর নাকি জামাতের কর্মীদের হক আছে।
নাউজুবিল্লাহ। এখন একটাতে বলেছেন, যদি বলে থাকেন তাহলে তো অবশ্যই নাউজুবিল্লাহ। আমি জানি না এত বড় মিথ্যা কথা, এত বড় আপনার কুব্যাখ্যা কেউ দিয়েছে কিনা আমার জানা নাই। আপনি যখন বলছেন সেটা আমি পড়লাম এই জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের দর্শকের কথা। আপনারা বেশি বেশি করে কমেন্ট লিখুন এবং আমি আপনাদেরকে বলবো, কেবল প্রশংসা করার দরকার নেই। অনেক প্রশংসা করে আমি যেগুলো পড়িনি, একটু বুদ্ধিভিত্তিক সমালোচনা করেন। যদি আমি কোনো ভুল করে থাকি, ভুলগুলি ধরিয়ে দেন, অথবা যদি আপনার কোনো ভিন্ন মত থাকে সেটা উল্লেখ করেন। আর যদি পক্ষেও বলতে চান সেটাও একটু গুছিয়ে লিখুন। বেশি বড় করবেন না, বেশি বড় করলে পড়া যায় না। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা চেষ্টা করব যে একদিন পর পর হলেও সকালের দিকে আমরা এই ধরনের দর্শকের কথাটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আল্লাহ হাফেজ।